কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ ইতিহাস ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 20 নম্বরের কোশ্চেন। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের সম্পূর্ণ 5 নম্বরের সাজেশনের সম্পূর্ণ অ্যান্সার সহ ভিডিও আলোচনা করেছি এবং তোমাদের বড় প্রশ্নেরও বেশ কিছু অ্যান্সার সহ ভিডিও আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানে অবশ্যই খুব সহজে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওগুলি। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে ফরাসি সংবিধান সভার গঠন। বলা হয়েছে 1789 খ্রিস্টাব্দের জুন মাসে স্টেটস জেনারেলের অধিবেশনে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেন। 20শে জুন টেনিস কোর্টের শপথ এর মাধ্যমে এই সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে। 27শে জুন থেকে 3টি শ্রেণী যৌথ অধিবেশনে বসে এবং 9 জুলাই থেকে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। এই সংবিধান সভার কাজ হয় ফ্রান্সের জন্য একটি সংবিধান তৈরি করা। এইভাবে ফরাসি বিপ্লবের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়। নেক্সট পয়েন্ট লিখবে ফ্রান্স বা ফরাসি সংবিধানের কার্যাবলী। ফরাসি সংবিধান সভার কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা যায়। 1 শাসনতান্ত্রিক, ক্ষয়ের দাগে রয়েছে অর্থনৈতিক, গয়ের দাগে রয়েছে বিচার বিভাগীয় এবং ঘয়ের দাগে গির্জার পুনর্গঠন। দেখো প্রথম কয়ের দাগে রয়েছে শাসনতান্ত্রিক সংস্কার, রাজার ক্ষমতা ও মর্যাদা। বলা হয়েছে মন্তেস্কুর ক্ষমতা বিভাজন নীতি, এখানে বিভাজন নীতি হবে। বিভাজন নীতি অনুসারে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করা হয়। ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজতন্ত্র অক্ষুণ্ণ রাখা হলেও রাজা ছিলেন ক্ষমতাহীন। শাসনতান্ত্রিক ক্ষেত্রে রাজার সর্বোচ্চ ক্ষমতা স্বীকৃত হলেও তার ক্ষমতা বহুলাংশে খর্ব করা হয়। তার দৈব অধিকারের দাবি নাকচ করা হয়। পূর্বে তার উপাধি ছিল ফরাসি দেশের রাজা। নতুন সংবিধান অনুসারে তার উপাধি হয় ফরাসি জাতির রাজা। তিনি আইন রচনা, আইনসভার উপর নিয়ন্ত্রণ, রাজ্যের কর্মচারী ও বিচারকদের নিয়োগ এবং ইচ্ছামতো রাজকোষ ব্যবহারের অধিকার হারান। এছাড়াও আইনসভার অনুমতি ব্যতীত তিনি যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারবেন না বলে স্থির হয়। ক্ষয়ের দাগে রয়েছে দেখো অর্থনৈতিক সংস্কার। ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণ ছিল সরকারের প্রবল অর্থ সংকট। বিপ্লবকালে এই সংকট তীব্রতর হয়ে ওঠে। এই সংকট মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আবেদন জানিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় সংবিধান সভা কতকগুলি ব্যবস্থা গ্রহণ করে। 1 নম্বর, সংবিধান সভা ফ্রান্সের গির্জার সকল ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে 1790 খ্রিস্টাব্দে এবং তা আমানত রেখে তার পরিবর্তে অ্যাসাইনেন্ট নামে এক ধরনের কাগজ প্রচলন করে। 2 নম্বর, সারা দেশে একই ধরনের ওজন ও মাপ চালু করা হয়। 3 নম্বর, জমি ও অস্থাবর সম্পত্তির ওপর কর ধার্য করা হয়। 4 নম্বর, বাণিজ্য শিল্প ও ব্যক্তিগত আয়ের উপর আয়কর বসানো হয় এবং সকল প্রকার পরোক্ষ কর তুলে দেওয়া হয়। 5 নম্বর, শ্রমিক, ধর্মঘট ও ট্রেড ইউনিয়নের অধিকার রদ করা হয়। 6 নম্বর রয়েছে শিল্প সংঘ ও উৎপন্ন পণ্যাদির ওপর সরকারি নিয়ন্ত্রণ এবং বহু একচাটিয় ব্যবসা লুপ্ত করা হয়। গয়ের দাগের পয়েন্ট রয়েছে বিচার বিভাগীয় সংস্কার। বিচার বিভাগেও এক বিরাট পরিবর্তন আসে। সামন্ত প্রভুদের বিচারালয়গুলির বিলোপ সাধন করে বিচার বিভাগকে পুনর্গঠন করা হয়। আইনের চোখে সব নাগরিক সমান, এই নীতি প্রবর্তিত হয়। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের এখতিয়ার থেকে সম্পূর্ণ মুক্ত করে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়। জনসাধারণের দ্বারা নির্বাচিত বিচারক নিয়োগ ও ফৌজদারি মামলায় জুরি প্রথা প্রবর্তিত হয়। বিচারকদের নিয়মিত বেতন দেওয়ার সিদ্ধান্ত হয় এবং বিচার প্রার্থীদের কাছ থেকে কোনো ফি বা উৎকোচ গ্রহণ নিষিদ্ধ হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার স্বীকৃত হয়। বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা আইন বিরুদ্ধ বলে ঘোষিত হয়। ঘয়ের দাগে রয়েছে গির্জার পুনর্গঠন। গির্জার পুনর্গঠন এর জন্য 2টি ব্যবস্থা গ্রহণ করা হয়। 1 নম্বর,
আর্থিক সংকট মোচনের জন্য সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং ওই সম্পত্তির ভিত্তিতে অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রা প্রচলিত হয়। 2 নম্বর, ধর্মযাজকদের সংবিধান নামক দলিল দ্বারা গির্জার উপর থেকে পোপের সব কর্তৃত্বের অবসান ঘটানো হয় এবং গির্জা রাষ্ট্রের একটি দপ্তরের পরিণত হয়। ফরাসি গির্জা গ্যালিকান গির্জা নামে পরিচিত হয়। এরপর দেখে নাও নেক্সট পয়েন্ট রয়েছে ফরাসি সংবিধান সভার কৃতিত্ব। বলা হয়েছে ফরাসি বিপ্লবের ইতিহাসে সংবিধান সভার গুরুত্ব অপরিসীম। 1 নম্বর রয়েছে ব্যক্তি ও নাগরিকদের অধিকার সংক্রান্ত দলিলে সংবিধান সভা যে সাম্যের নীতি ঘোষণা করেছিল তা কেবলমাত্র ফ্রান্সকে নয় সারা ইউরোপকে প্রেরণা যোগায়। 2 নম্বর, কার্লটন হেচ বলেন যে দীর্ঘ 2 বছরের চেষ্টায় সংবিধান সভা যে সংবিধান রচনা করে তা ছিল ইউরোপের প্রধান প্রধান দেশগুলির মধ্যে সর্বোত্তম লিখিত সংবিধান। 3 নম্বর, ঐতিহাসিক কার্লটন হেচ বলেন যে সংবিধান সভার উল্লেখযোগ্য কাজ হল অভূতপূর্ব ধ্বংসসাধন। এত স্বল্প সময়ের মধ্যে আর কোনো আইনসভা এত ব্যাপক ধ্বংসসাধন করতে পারেনি। পুরানো ধরনের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও ধর্ম ব্যবস্থা অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্র, সামন্ত প্রথা, অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার ও ক্যাথলিক গির্জার একাধিপত্যের মূল কুঠারঘাত হেনে সংবিধান সভা ফ্রান্সের ইতিহাসে এক নবযুগ ও নবচেতনার সঞ্চার করেছিল। 4 নম্বর বলা আছে রুদে বলেন যে সংবিধান সভার সংস্কারগুলি ফরাসি জাতিকে এক নতুন মর্যাদায় ভূষিত করে। মধ্যযুগীয় মতাদর্শের অবসান ঘটিয়ে দেশবাসীকে নতুন চেতনায় উদ্দীপ্ত করার কাজে এই সভার ভূমিকা ছিল যথেষ্ট প্রশংসনীয়। 5 নম্বর বলা হয় রবার্টসন এর মতে এই সংবিধান ফ্রান্সের নতুন রাজনৈতিক জীবনের জন্ম দেয়। এরপর দেখে নাও নেক্সট পয়েন্ট রয়েছে ফরাসি সংবিধান সভার সীমাবদ্ধতা। ঐতিহাসিক রায়কর বলেন সংবিধান সভা ধ্বংসের কাজে তৎপরতা দেখালে গঠনের কাজে তার শৈথিল্য ছিল, এর নানান ত্রুটি ছিল। 1 নম্বর, মানবাধিকার, গণতন্ত্র ও সাম্যের ঘোষণা করা সত্ত্বেও সংবিধান রচনার প্রতিপদে সেই আদর্শ লঙ্ঘিত হয়। সম্পত্তির পরিমাণের ভিত্তিতে নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় এই 2 শ্রেণীতে বিভক্ত করা, গণতন্ত্র, সাম্য এবং ব্যক্তি ও নাগরিকদের অধিকারপত্রের ঘোষিত আদর্শের পরিপন্থী। এই ব্যবস্থায় ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর বলা হয়েছে এই সংবিধান দ্বারা রাজা, যাজক ও অভিযাজকদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা বুর্জোয়াদের ওপর অর্পিত হয়। কৃষক ও সাঁকুলেত সম্প্রদায়কে বঞ্চিত করে বুর্জোয়ারা সব ক্ষমতা কুক্ষিগত করে। লেফেভর প্রমুখ ঐতিহাসিক বলেন যে সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমতার দিক নজর না দিয়ে পুঁজিবাদী বিকাশের ক্ষেত্রে প্রস্তুত করে। 3 নম্বর বলা হয়েছে ক্ষমতা বিভাজন নীতির ফলে রাজা ও মন্ত্রী পরিষদ শাসনকার্য পরিচালনার দায়িত্ব পান, কিন্তু আইন প্রবর্তন বা পরিবর্তনের কোনো ক্ষমতা তাদের ছিল না। অপরপক্ষে আইনসভার সদস্যদের কোনো দায়িত্ব না থাকলেও তারা আইন প্রবর্তন এবং রাজা ও মন্ত্রীদের সমালোচনা করার অধিকারী ছিলেন। এর ফলে প্রশাসন পঙ্গু হয়ে পড়ে এবং রাজা ও আইনসভার বিরুদ্ধে পথ প্রশস্ত হয়। 4 নম্বর সীমাবদ্ধতা রয়েছে প্রাদেশিক শাসক, বিচারক, জুরি ও প্রশাসনের সর্বস্তরে নির্বাচনের মাধ্যমে নিযুক্তির ফলে বহু অযোগ্য লোক এইসব গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হতো। এর ফলে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা যায়। 5 নম্বর রয়েছে প্রদেশ, জেলা, কমিউনগুলির শাসনভার ছিল নির্বাচিত শাসক ও নির্বাচিত সবার হাতে, সুতরাং রাজার প্রতি তারা যথার্থ আনুগত্য দেখাত না এবং নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এর ফলে দেশের ঐক্য বিপন্ন হয়ে পড়ে। 6 নম্বর রয়েছে বিচারকরা জনগণ কর্তৃক নির্বাচিত হওয়ায় তাদের পক্ষে নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করা সম্ভব ছিল না। 7 নম্বর, গির্জাকে রাষ্ট্রের অধীনে আনায় বহু ধর্মপ্রাণ খ্রিস্টান বিপ্লব থেকে সরে যান এবং তারা বিপ্লবের শত্রুতে পরিণত হয়। নিম্ন শ্রেণীর যাজকদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। এবং 8 নম্বর বলা হয়েছে গির্জার ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে অ্যাসাইনেট নামে যে কাগজি মুদ্রা বের করা হয় তার দ্বারা দেশের আর্থিক সংকট মেটেনি। ক্রমশ এই মুদ্রার মূল্য এত কমে আসে যে জনগণ তা নিতে অস্বীকার করে। 9 নম্বর বলা হয়েছে সংবিধান সভা দরিদ্র কৃষক, দিনমজুর, শ্রমজীবী প্রভৃতির অবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হয়। ঐতিহাসিক হ্যামসন বলেন যে সামন্ত প্রথা লোপ করা হলেও সামন্তদের সব অধিকার লোপ করা হয়নি।
লেফেভার তাই বলেন যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বললেও সংবিধান সভা আসলে বুর্জোয়া প্রজাতন্ত্র স্থাপন করে এবং তারা ছিল অতি দুর্বল। সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। এই সব ত্রুটি সত্ত্বেও সংবিধান সভার কৃতিত্বকে কোনোভাবে খর্ব করা যায় না। এই সংবিধান পুরনো ব্যবস্থা ধ্বংস করে, রাজার স্বৈর ক্ষমতা, শ্রেণী বৈষম্য ও সামন্তপ্রথার অবলুপ্তি ঘটায় এবং ব্যক্তির স্বাধীনতা, সাম্য, ধর্মাচরণের অধিকারকে স্বীকৃতি দান করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী বা সীমাবদ্ধ বা কৃতিত্বগুলি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 20 নম্বরের কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে।